আজকের লেকচারে আমরা ডিসকাস করব ফাইল স্ট্রাকচারের ব্যাপারে। আমাদের গত লেকচারে মোটামুটি আমরা বেসিক ডেটাবেস, আমরা নরমালাইজেশন, কোয়েরি করা, মোটামুটি আমাদের পুরো আইডিয়া কিন্তু একটা চলে এসেছে। তারই একটা ফ্লো আমি আমাদের স্ক্রিনের বাঁদিকে রেখেছি, তোমাদের এটা নিয়ে একটু গল্প করব কেন আমাদের ফাইল স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট বা দরকার পড়ে। এই গল্পটা আমরা এই রিলেশনাল ফ্লো, এই ফ্লোটা যে দেখতে হচ্ছে ফ্লো ডায়াগ্রাম থেকে আমরা একটুখানি গল্পটাকে একটু ভালো করে বুঝবো। প্রথমে অ্যাকচুয়ালি কি হয়, হোয়াট ইজ এসআরএস, এই টার্মটা তোমাদের কাছে হয়তো খুব নতুন জিনিস, একদম হয়তো তোমরা শোনোনি টার্মটা, জাস্ট একটা আইডিয়া দেবো। এসআরএস এর মানে হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। অ্যাকচুয়ালি কি হয় আইডিয়াটা বলি, আমরা যখন ডেটাবেস যখন বানাই, ইন রিয়েল লাইফের গল্প যদি বলি, আমাদের কি হয়, আমাদের কোনো কোম্পানি অ্যাকচুয়ালি যখন ডেটাবেস বানায় বা আমরা বানাই, বেসিক্যালি কি হয়, আমাদের একটা গল্প আমাদের কাছে আগে আসে বা আমাদের কিছু প্রবলেম স্টেটমেন্ট আসে, মানে কি বানাতে হবে, কোনো সফটওয়্যার বানাতে হবে, তার এগেনস্টে ডেটাবেস বানায়। এমনি এমনি কেউ ডেটাবেস বানায় না। মানে এই যে আমাদের যে কোনো সফটওয়্যার বানাতে গেলে আমাদের যে সফটওয়্যারটা বানানোর জন্য আমাদের ইন্ডেক্ট করে, মানে বলে আমাদের যে তোমাদের এটা বানাতে হবে, এই প্রবলেম থাকবে, এই ফাংশনালিটি থাকবে, তখন আমাদের যে এই কথাগুলো যেখানে লেখা থাকে সেটাকে বলা হয় সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। এটা আমরা পরবর্তীকালে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্লেলিস্ট আমার রয়েছে, সেখানেও আমি এটা নিয়ে একটু হলেও আইডিয়া এখানে বলেছি আমি। তো এটা প্রথম আমাদের কাছে আসে, এর মধ্যে লেখা থাকে যে আমাদের সফটওয়্যারে কি কি দরকার না। কিন্তু আমরা এমনি এমনি ডেটাবেস কেউ বানাই না, নিশ্চয়ই কোনো কাজে বানায়, কোনো সফটওয়্যারের ভিত্তিতেই আমাদের ডেটাবেস বানাতে হয় ডেটাকে রাখার জন্য। এটা একটুখানি হলেও তোমাদের আইডিয়া একটু হলো আমাদের ক্লিয়ার, আমাদের একটু হলেও আছে হয়তো, যে আমরা কখনোই ডেটাবেস বানাই না। আমরা এরকম একটা প্রবলেম করেছিলাম, খুব ভুল না বললে, আমরা যখন ইয়ার ডায়াগ্রামটা আমরা যখন আমরা ব্লকে যখন শিখছিলাম, আমাদের প্লেলিস্টেই আছে ইয়ার ডায়াগ্রামের লাস্টের যে ভিডিওটা রয়েছে, মোস্ট প্রবেবল আমি যদি তোমরা যদি দেখো আমার প্লেলিস্টে গিয়ে, আমার ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে গিয়ে তোমরা দেখলে বুঝতে পারো, প্লেলিস্ট ওয়াইজ যদি অ্যাক্সেস করো, ইয়ার ডায়াগ্রামের লাস্টে আমি একটা গল্প দিয়ে লোন ম্যানেজমেন্ট কোম্পানির একটা গল্পের একটা প্রশ্ন করিয়েছিলাম, যেখানে আমাদের প্রবলেমটা ছিল যেটা লোন ম্যানেজমেন্ট কোম্পানিতে ডিফল্টার্স এবং লোনের ট্র্যাকিং সবকিছু থাকবে, তারপর ওটা সফটওয়্যারের নাম হয়ে গেছিল, মানে ওটা একটা সফটওয়্যার হয়ে গেছিল। তার বিনিময়ে আমাদের কি বানাতে হয়েছিল, ইয়ার ডায়াগ্রাম বানাতে হয়েছিল, খুব ভুল না বললে। তো আমাদের সেকেন্ড ফেজ চলে আসে, যখন আমাদের সফটওয়্যারে কি রিকোয়ারমেন্ট যখন আমরা পেয়ে যাই হাতে, সেখান থেকে আমাদের ইয়ার ডায়াগ্রাম বানাতে হয়। সেটা আমরা হয়তো শিখে গেছি কিভাবে ইয়ার ডায়াগ্রাম বানাবো। ইয়ার ডায়াগ্রাম বানানোর পর আমরা কি করেছিলাম, এটার ওই যে আমাদের যে প্রবলেমটা করিয়েছিলাম তার আগে একটা প্রবলেম ছিল, কি করে ইয়ার ডায়াগ্রাম থেকে কি করে টেবিলসে কনভার্ট করবো। এটাই হচ্ছে সেকেন্ড গল্পটা, যে ইয়ার ডায়াগ্রাম থেকে আমরা কি করে রিলেশনাল মডেলসে কনভার্ট করবো, একটা ফিজিক্যাল কনসেপ্ট। কারণ আমরা ইয়ার ডায়াগ্রাম মানে ছবিতে আঁকি, মানে এরকম আমাদের ছবি থাকে, এখানে রিলেশনশিপ থাকে, অ্যাট্রিবিউটস থাকে, এইসব জিনিসপত্রগুলো কিন্তু থাকে আমাদের। সেখান থেকে আমরা কি করলাম, একটা দেখে একটা ফিজিক্যাল টেবিলে কনভার্ট করলাম। ইয়ার ডায়াগ্রাম থেকে আমরা ফিজিক্যাল টেবিলে কনভার্ট করলাম। সেই কনভার্সন করার পর আমরা দেখলাম যে অনেক সময় কি হয়, আমাদের আমরা যে গল্পটা পড়েছি নর্মালাইজেশনে, যে আমাদের ডেটা রিডান্ডেন্ট চলে আসে, আমাদের অনেক অ্যানোমালিজ চলে আসে, ইনসারশন, ডিলিশন, আপডেশন, অ্যানোমালিজ গুলোকে আমাদের সরানোর জন্য আমরা কি করি, টেবিলগুলোকে নর্মালাইজড করি, মানে আরো যদি মনে হয় টেবিলগুলোকে স্প্লিটে ব্রেক করে দিই কোনোভাবে। সেখানে আমরা অনেক কনসেপ্ট ডিসকাস করেছি। এইবার দেখো এই জায়গায় যখন যাই, তার মানে আমাদের ডেটাবেস পুরো রেডি হয়ে গেছে। যখন এই প্রথম ফেজে ইয়ার ডায়াগ্রাম বানালাম, রিলেশনাল মডেল বানালাম, তারপর আমরা ওটাকে রিলেশন বা টেবিলে কনভার্ট করলাম, ছবি থেকে একটা বেসিক ব্লুপ্রিন্ট ছিল আমার কাছে, ব্লুপ্রিন্ট থেকে আমি অরিজিনাল টেবিলসে কনভার্ট করলাম। সে টেবিলসে কনভার্ট করার পর কি করলাম, আমরা নর্মালাইজড করলাম। অলরেডি আমাদের সিকোয়েন্সে কিন্তু আমি এই প্লেলিস্টে কিন্তু সব ভিডিওসগুলো রেখেছি। প্রথমে আমরা ইয়ার ডায়াগ্রাম, তারপরে রিলেশন মডেল করলাম, নর্মালাইজ করলাম। নর্মালাইজ করার আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে কোনো অ্যানোমালিজ নেই, মানে রিডান্ডেন্ট ফ্রি টেবিল আমাদের চলে আসলো। তারপর আমরা কি করি, এটাকে স্টোর করতে হবে মেন। তারপরে কি আলটিমেটলি এই যে করছি এটা কোথায় গিয়ে স্টোর হবে, আমাদের এই যে দেখতে পাচ্ছি আমাদের হার্ড ডিস্কের মধ্যে স্টোর করতে হবে। এই হচ্ছে মেন মেজর কাজ। তাহলেই তো গল্প শেষ। আমরা যখন টেবিল তৈরি করলাম, টেবিলের মধ্যে কি রাখবো, এমনি তো টেবিল তো তৈরি করি না, তৈরি করে ওর মধ্যে ডেটা রাখবো। তো ডেটাটা কোথায় রাখবো, হাওয়ায় তো রাখবো না, রাখবো হচ্ছে আমাদের হার্ড ডিস্কের মধ্যে, কিন্তু ডেটাগুলোকে রাখতে হবে। এবার এখান থেকে আমাদের জার্নি শুরু হয়ে গেল আমাদের ফাইল স্ট্রাকচারে। দেখো বাই ডিফল্ট যখন কোনো ডেটাবেস বানাই, প্রথমে প্রবলেম স্টেটমেন্ট পেয়ে ইয়ার ডায়াগ্রাম বানালাম, রিলেশনাল মডেল ওখান থেকে তৈরি করলাম, টেবিলে কনভার্ট করলাম, এটার মানে হচ্ছে তারপর আমরা নর্মালাইজ করার পর আমাদের বাই ডিফল্ট কিন্তু হার্ড ডিস্কে আমরা রাখতে পারি, কোনো প্রবলেম হয় না, ডেটাগুলোকে আমরা হার্ড ডিস্কে রাখতে পারি, আমরা নর্মালি করে দিলাম।
কিন্তু এখানে মেন প্রশ্ন হয়ে যায়, এটা সাপোজ একটা নর্মাল একটা গল্প বলছি, তোমরা দেখলে বুঝতে পারবে। যদি তোমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আশা করি তোমরা খুব ভুল না বললে তোমাদের একটা আইডিয়া রয়েছে যে তোমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো, হয়তো সি জানো, কেউ পাইথন, কেউ জাভা তোমরা জানো। তোমাদের বেসিক এই লুপটা কখনো লিখে দেখবে তো কত সময় লাগে। যদি ফর লিখি আই ইজ ইকুয়াল টু 1 থেকে নিয়ে শুরু করে আয়ের ভ্যালু ইজ ইকুয়াল টু যদি 10 কোটি দিই, নর্মালি 10 কোটি দিয়ে দিলাম, আর আই প্লাস প্লাস দিয়ে সিম্পল আমি ধরো সিতে কোডটা বা আমি জাভাতে কোডটা লিখলাম যে SOPLN করে আমরা এই ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই, আয়ের ভ্যালুটা প্রিন্ট করতে চাই। কখন এটাকে এক্সিকিউট করে দেখো তো কত সময় লাগে। জাস্ট একটা আইডিয়া তোমাদের বললাম, এটা কখন এক্সিকিউট করে দেখো হোয়াট ইজ দ্য টাইম রিকোয়ার্ড, মানে পুরো এই I1 থেকে এই 10 কোটি প্রিন্ট করতে কত সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি আমি বলে দিই। মোটামুটি আমার এটা মেশিন টু মেশিন ভ্যারি করবে। নর্মালি আমি আমার মেশিনে এটা এক্সিকিউট করে আমার মোটামুটি মানে 1.5 মানে 1 ঘন্টা 50 মিনিট থেকে শুরু করে আমার মোটামুটি 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে একটা অ্যাভারেজ আমি বললাম এরকম সময় তোমাদের লাগতে পারে। তাহলে বুঝতে পারছো, মানে সিম্পল প্রিন্ট করলাম, সিম্পল প্রিন্ট করতে 1 থেকে 10 কোটি, সেখানে আমাদের এত সময় কিন্তু আমাদের ব্যয় হয়ে গেল। এবার তাহলে কখনো ভেবে দেখেছো সিম্পল তাহলে প্রিন্ট করলাম। এবার যদি আমাদের সার্চিং লজিক লাগাতে হয়, যে ধরো না লিনিয়ার সার্চ কি বাইনারি সার্চ, মোটামুটি একটা আইডিয়া পাচ্ছ যে আমাদের মোটামুটি যদি এরকম রেকর্ড থাকে, আমাদের ডেটাবেসে কতগুলো রেকর্ড থাকবে মোটামুটি একটা আইডিয়া তুমি নিয়ে নিতে পারো। সিম্পল যদি বলি আমাদের ভারতবর্ষে, আমাদের ইন্ডিয়াতে আধার কার্ডের ডেটাবেস, তো আধার কার্ডের ডেটাবেসে 140 কারোর আমাদের লোক আছে, ঠিক আছে, সিআর আমাদের লোক। তাহলে 140 কারোর খান আমাদের রো আছে, যদি আইডিয়া ভাবো তাহলে 140 কারোর রো সার্চ করতে গেলে কত সময় লাগবে এটুকু বুঝতে পারছো। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি কি বোঝাতে চাইছি এই গল্পগুলো বলে, যে আমাদের ডেটাবেসে যখন ডেটাকে এই নর্মালাইজ করার পর কিন্তু ডেটা আমরা রাখতে পারবো, মানে ইনসার্ট আমরা করে দেবো, কোনো ব্যাপার না, ইনসার্ট কোনোভাবে আমরা আরামসে করে দিলাম। এবার ইনসার্শনে অনেক ক্যাটাগরিতে আসছে, আমি এটা পরে বলবো। কিন্তু ধরে নাও আমি ইনসার্ট করে দিলাম, তাহলে আমার কাছে 140 খানা কোনোভাবে রো চলে আসলো আমার ডেটাবেসে। রো মানে টাপেলের কথা বলছি আমি, সিম্পল কথা। এইবার তোমার যদি পরবর্তীকালে কিছু সার্চ করতে হয়, ধরুন একটা আধার কার্ডের সিম্পল আমি একটা কিছু আধার কার্ডের একটা XXYY একটা আধার কার্ডের একটা বললাম, এই আধার কার্ডের ডিটেলসটা আমাকে সার্চ করতে হবে, সিম্পল কথাই যদি বলি, তাহলে কতটা সময় লাগবে কখনো ভেবে দেখেছো? তোমরা যদি লিনিয়ার সার্চ করতে যাও বা বেসিক গল্পে কতটা সময় লাগতে পারে। আমি যদি সিম্পল বললাম 10 কোটিকে প্রিন্ট করতে তোমাদের একটা নর্মাল মেশিনে আমাদের 1 ঘন্টা 50 মিনিট থেকে 2 ঘন্টা 15 মিনিট লাগবে। তুমি যদি একটা ডেটাবেস 140 কোটিখানা মানুষের আধার কার্ডের যদি ডেটা প্রিন্ট করতে হয়, সিম্পল কথা মানে সার্চ করতে হয় তার মধ্যে, তাহলে আমাদের লিনিয়ার সার্চ যদি লাগাই, আমরা বাইনারি সার্চও লাগাতে পারবো, সেটা আমি পরে আসবো। যদি আমি হাইপোথেটিক্যাল বললাম যে লিনিয়ার সার্চও যদি লাগাই, তাহলেও কিন্তু আমাদের 140 কোটিকে টোটাল সার্চ করতে গেলে তুমি ঘন্টায় যদি ভাবো, তাহলে ভাবতে পারছো অতক্ষণ সময় লাগবে। অত সময় আমাদের কাছে নেই। আমরা যদি যেভাবে নর্মাল ডেটাবেসে ডেটা আমাদের হার্ড ডিস্কে থাকে সেভাবেই যদি আমরা ছেড়ে দিই, সেভাবেই যদি রাখতে বলে দিই, হ্যাঁ রাখো কোনো অসুবিধা নেই, যেটা ম্যানুয়ালি সিস্টেম রাখতে বলে রেখে দিলাম, তাহলে আমাদের সার্চ করতে অজস্র সময় লেগে যাবে। আমাদের কাছে অত সময় নেই, অত সময় ওয়েস্ট করে অতগুলো ডেটাকে সার্চ করব, মানে একটা ডেটা সার্চ করতে গিয়ে প্রায় 5-7 থেকে 10 ঘন্টা বসে রয়েছি, অত আমাদের সময় নেই। তাই সেই কারণের জন্যই আমাদের এই ফাইল স্ট্রাকচার কনসেপ্টটা চলে এসেছে। ফাইল স্ট্রাকচার আমাদের কি বোঝায়, যে ডেটাটাকে তুমি এমন সুন্দর করে রাখো যাতে আমাদের সার্চিং স্পিডটা আমরা কোনোভাবে বাড়াতে পারি, এটাই গল্প বোঝায়। কিভাবে রাখবো দুটো কনসেপ্ট আমরা পড়বো, অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসেও থাকে, মোটামুটি সব রকম ইউনিভার্সিটিতে এগুলো কভার আপ হয়। একটা হচ্ছে ইন্ডেক্সিং, আর একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার, মানে বি আর বি প্লাস ট্রি দিয়ে আমরা জিনিসটা করি। যত কনসেপ্টটা না জানলে, আমি ডেটা স্ট্রাকচার প্লেলিস্টে বি ট্রি কাকে বলে আমরা কনসেপ্টটা পড়েছি, ট্রি এর কনসেপ্ট, বেসিক বাইনারি ট্রি, এভিএল ট্রি, বি ট্রি কনসেপ্টগুলো আমি কভার আপ করেছি আমার ওখানে লেকচারে, যদি মনে হয় দেখতে পারো। বাট এখানে আইডিয়াটা বললাম যে কিভাবে ডেটাগুলোকে আমরা যদি রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সার্চিং টাইমটা কমবে। তাহলে এইটুকু বুঝতে পারলাম যে 110 কোটিকে সার্চ করতে এত, যদি আমরা কোনোভাবে ইন্ডেক্সিং করি, ইন্ডেক্সিং কি কনসেপ্ট আমরা অনফ্লো ভিডিওতে ডিসকাস করব। এই ভিডিওতে একটা আইডিয়া নিচ্ছি আমরা, যে আলটিমেট ফাইল স্ট্রাকচার ইজ নট ম্যান্ডেটারি। আমি যদি একটা প্রশ্ন করি যেটা কি খুব দরকারি স্যার, না, এটা বাই ডিফল্ট ডেটাবেস আমাদের কিন্তু হার্ড ডিস্কে স্টোর করছে, কিন্তু এইভাবে যদি স্টোর করা, এটা আমাদের করতে হয়, এটা ডিবিএ কে করতে হয়। ভালো করে ওয়ার্ডটাকে নিয়ে জেনে নাও, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডিবিএ বলা হয়, বা ডেটাবেস যারা ম্যানেজমেন্ট করে বা ম্যানেজার থাকে তাদের কিন্তু এই জিনিসটা করতে হয়, এই ইন্ডেক্সিং কনসেপ্টটা করতে হয়। তাদের কি হয়, আমাদের সার্চিংটা কমে যাবে। কি করে কমবে আমরা ম্যানুয়ালি সব দেখবো, ঠিক আছে, কোনো চিন্তার বিষয় নেই। আমরা ম্যানুয়ালি পুরো একটা আইডিয়া নেবো কি করে আমাদের কিন্তু ডেটাগুলোকে এইভাবে যদি আমরা ফাইল স্ট্রাকচার বানাই, ইন্ডেক্সিং করি, তাতে আমাদের কি ফেসিলিটিস পাবো, নর্মাল করতে গেলে কি হতে পারতো, আর না হলে আমরা কিভাবে আমাদের
টাইমটা কমতে পারে, এর জন্যই কিন্তু আমরা ফাইল স্ট্রাকচার কনসেপ্টটাকে ডেটাবেসে ভালো করে পড়ি। একটা আইডিয়া আমি ক্লিয়ার করে দিলাম যে সময় কিন্তু নর্মালে অনেক বেশি লাগে রাদার দেন যদি আমরা ইন্ডেক্সিং করে ফেলি বা আমরা ফাইল স্ট্রাকচার মেনটেন করি, যেটাকে কিভাবে করব, ইন্ডেক্সিং এর সাহায্যে করব, সেখানে আমাদের সার্চ করার সময় কিন্তু কোনোভাবে কমে যাবে। এইবার আমরা বুঝবো, ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে অ্যাকচুয়ালি ফিজিক্যাল যে আর্কিটেকচারটা কি হয়। আমরা এই জিনিসগুলো যদি বেসিক জিনিসগুলো এই ভিডিওতে ক্লিয়ার করি বা আইডিয়াটা নিয়ে, আমাদের কিন্তু পরবর্তীকালে যে একটা আইডিয়াটা, একটা অ্যাব্রাপ্ট কনসেপ্ট আমাদের মাথায় কিন্তু খুব ভালো করে হবে। প্রথমে এটা জানতে গেলে আমাদের একটা কথা ভাবতে হবে যে আমাদের হার্ড ডিস্ক কি করে ডিজাইন করা আছে, মানে হার্ড ডিস্কের মধ্যে অ্যাকচুয়ালি কিভাবে ডেটা আমরা রাখি বা বৃত্তান্তগুলো আমরা প্রথমে আগে একটু এখানে ডিসকাস করবো। ধরে নাও আমাদের একটা স্টুডেন্ট নামক একটি টেবিল আছে, ঠিক আছে, তার মধ্যে অজস্র রো হতে পারে, ঠিক আছে, অজস্র কলাম হতে পারে, সেটা আমরা এখানে ডিসকাস করলাম না। নামটা কি বললাম, স্টুডেন্ট নামক একটি টেবিল। আমি হাইপোথেটিক্যালি ভাবছি যে স্টুডেন্ট নামক টেবিলের মধ্যে কতগুলো টাপেল বা রেকর্ড বলতে পারি, একটা টাপেলকে একটা রেকর্ড বলে। ধরে নাও আমি হাইপোথেটিক্যাল বললাম যে 100K মানে 1,00,000খানা রেকর্ড আমার কাছে আছে। তো এটা আমাদের বাই ডিফল্ট, আমি ইন্ডেক্সিং, ফাইল স্ট্রাকচার সব ভুলে যাও, ঠিক আছে, যেটা আমি বললাম সার্চ করতে সময় লাগে, এই কনসেপ্টগুলো এখন একটু ভুলে গিয়ে এই জিনিসটা বোঝো যে আমাদের ধরে নাও আমাদের 1000 মানে 1,00,000খানা 1000K বলতে গেলে 1,00,000 ডেটা আমাদের কোনোভাবে এই টেবিলটার মধ্যে আছে, যেটা আমি হার্ড ডিস্কে রাখতে চাইছি। হার্ড ডিস্কে কিভাবে রাখা হয় কনসেপ্টটাকে এখান থেকে ক্লিয়ার করো। হার্ড ডিস্কে আমাদের যদি এই ছবিটা দেখতে পাচ্ছ, হার্ড ডিস্কের সার্কুলার সিলিন্ডার হিসেবে এঁকেছি, হার্ড ডিস্ক সবসময় সিলিন্ডার হিসেবে রিপ্রেজেন্ট করি। এখানে কি হয়, এটা আমরা অপারেটিং সিস্টেমও একটা আইডিয়া পেয়েছি, যারা অপারেটিং সিস্টেম যারা মোটামুটি পড়াশোনা করে এসছো, তাদের বেসিক কনসেপ্টগুলো কি করে অপারেটিং সিস্টেম ফাইলকে ম্যানেজ করে, সেখানে একটা হলেও আমরা আইডিয়া ওখান থেকে পাই যে হার্ড ডিস্ক কিন্তু আমাদের অপারেটিং সিস্টেম কি করে, লজিক্যালি ব্লকসে ডিভাইড করে। যে দেখতে পাচ্ছ ওই চারকোনাগুলো, দিজ আর বলে, এগুলোকে বলা হয় ব্লকস বলা হয়। কি বললাম, ফিক্স সাইজ ব্লক, এটা মাথায় রাখবে, ঠিক আছে, ফিক্স সাইজ ব্লকে কিন্তু ডিভাইড করা হয়, ঠিক আছে। এগুলো এটা নাম দিয়ে দাও, ব্লক 1 ধরে না, এটাকে ব্লক 2, এটাকে ব্লক 3, এরকম ভাবে আমাদের অজস্র ব্লকস কিন্তু হার্ড ডিস্কে থাকে, তার সাইজ কিন্তু আমাদের কোনোভাবে ফিক্স থাকে। তার মানে কি, গল্পটা আলটিমেটলি বোঝাতে চাইছি যে এখানে যে 100K বা 1,00,000খানা আমাদের রেকর্ডের একটা টেবিল স্টুডেন্ট নামক, ঠিক আছে, তো সেটা কি হয়, আলটিমেটলি পুরো এই টেবিলটা কিন্তু একটা ব্লকে বসে না, কেন, ব্লকের সাইজটা ফিক্সড। আমি একটা হাইপোথেটিক্যাল বললাম যে ব্লকের সাইজ খুব বেশি বড় হয় না, খুব বেশি হলে ব্লকের সাইজ আমি বলতে পারি যে এটা রাফলি বললাম, খুব বেশি হলে 1 MB কি 2 MB, আমি রাফলি বলছি, কিন্তু কোনো ফিক্সড না। এটা মেনলি যখন আমরা নিউমেরিক্যালস করবো এটার উপর, তখন আমরা সামথিং অ্যারাউন্ড 1024 বাইট নিয়ে নিই, ঠিক আছে, কিলোবাইট, মেগাবাইট, এইভাবে আমরা সাইজ নিই। আমি এটা ফিক্স বললাম যে এটা ব্লকের সাইজ ধরে নাও 2 MB করে একটা ব্লকের সাইজ, একটা ফিক্স সাইজ ব্লক, বা আমরা ধরতে পারো 1024 একটা ব্লকের সাইজ হয়, ঠিক আছে। এবার গল্পটা কিভাবে আমরা রাখা হয়, এই গল্পটাকে আসি। তাহলে আমাদের এই স্টুডেন্ট টেবিলটা অবভিয়াসলি, সাপোজ টোটাল টেবিলটা যদি সাইজ আমরা রাখি, সাপোজ আমি হাইপোথেটিক্যালি বললাম, আমি এমবিতেই যেহেতু বোঝাচ্ছি, ধরে না আমি এখানে রাখলাম যে আমাদের 100 MB আছে, 100 MB টোটাল আমাদের ডেটার সাইজ। এই স্টুডেন্ট টেবিলটার মধ্যে যে রেকর্ডগুলো আছে 1,00,000খানা রেকর্ডের টোটাল সাইজ হচ্ছে 100 MB। তাহলে আমরা পুরোটা কি একসাথে একটা ব্লকে রাখতে পারবো না, আমাদের কি করতে হবে, ব্রেক করে করে রাখতে হবে, ঠিক আছে। সাপোজ কিছু প্রথম এই কটা জিনিস আমাদের ব্লক 1-এ গেল, কিছু জিনিসটা ব্লক 2-এ গেল, কিছু জিনিসটা ব্লক 3, এইভাবে কিন্তু আমরা ব্লকসে ডিভাইড করে একটা টোটাল গোটা টেবিলকে কিন্তু আমরা হার্ড ডিস্কে রাখি, একসাথে কিন্তু কোনোভাবে থাকে না। এটা নিয়েও আমরা অনেক গল্প পড়বো এর পরবর্তী লেকচারসে, আমি সেপারেট লেকচারে আমি জিনিসগুলো নিয়ে ডিটেলসে বোঝাবো, চিন্তার বিষয় নিয়ে কোনোভাবে এখান থেকে অ্যাসিওর করলাম যে এই সিরিজ অফ ভিডিও দেখার পর তোমাদের ডেটাবেসে ফাইল স্ট্রাকচার নিয়ে ইন ফিউচারে কোনো সমস্যা হবে না, এইটুকু আমি অ্যাসিওর করে দিলাম এখান থেকে। এখানে আমরা জাস্ট ফিজিক্যাল আর্কিটেকচারটা বলছি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, তার আর্কিটেকচার আইডিয়া এখান থেকে নিচ্ছি, আর কিছুই না। তো অ্যাকচুয়ালি তাহলে কি বুঝলাম, যে আমাদের টেবিলগুলোকে আমরা ব্লকসে ডিভাইড করে কিন্তু অ্যাকচুয়ালি আমরা হার্ড ডিস্কে রাখি, রাদার দেন একসাথে কিন্তু পুরো ডেটাকে রাখা হয় না। এবার গল্পটা তোমরা যদি একটু ওএসএ মনে করো, যে আমরা যখন ব্লকসে রাখি আমাদের 2-3 রকম অ্যালোকেশন ছিল, যে আমাদের কন্টিগুয়াস অ্যালোকেশন, মানে একটা ব্লকের পর একটা ব্লকে রাখছি, কন্টিগুয়াসলি আমরা রাখছি, এরকম একটা অ্যালোকেশন ছিল, খুব যদি ভুল না বলি। যারা তোমরা অপারেটিং সিস্টেম পড়েছো একটু মনে আছে, এগুলো কিন্তু সব ওএস থেকে, এগুলো ওএস রাখে। অপারেটিং সিস্টেম কিন্তু এভাবে ব্রেক করে করে একটা গোটা ডেটাবেসের ফাইলকে ব্রেক করে করে ব্লকসের মধ্যে রাখে। সেটা 3 রকম ভাবে হতে পারে, একটা হচ্ছে তোমার কন্টিগুয়াস অ্যালোকেশন হতে পারে, একটা হতে পারে লিঙ্কড অ্যালোকেশন, একটা হতে পারে আইনোড অ্যালোকেশন। এগুলো আমি সব আমার অপারেটিং সিস্টেমের প্লেলিস্টে এগুলো সব মোটামুটি আমি ডিসকাস করেছি, এই 3টে টপিক। এগুলো অপারেটিং সিস্টেমের কাজ, এগুলো কিন্তু হার্ড ডিস্কের ডেটাবেসের কাজ না। আমরা জাস্ট আইডিয়াটা নিচ্ছি যে এরকম 3 ধরনের হতে পারে। কন্টিগুয়াস মানে আমরা এই ডেটাটাকে যে ডিভাইড করলাম, তাহলে হিসাব মতন কতগুলো ব্লক লাগবে, যদি আমাদের 2 MB করে আমাদের একটা
ব্লকের সাইজ হয় আর 100 MB টোটাল আমাদের রেকর্ডের সাইজ হয়, তাহলে আমি যদি এখানে করি 100 MB ডিভাইডেড বাই 2 MB মানে 50টা ব্লক লাগবে। 50 ব্লক আই রিকোয়ার টু স্টোর দিস টেবিল, মানে স্টুডেন্ট টেবিলটাকে স্টোর করতে গেলে আমাদের 50খানা ব্লক কিন্তু আমাদের আইডিয়ালি লাগবে। কিন্তু এবার গল্পটা আমি যদি বোঝাই যে আমাদের 3 রকম অ্যালোকেশন বললাম, কন্টিগুয়াস মানে ব্লক 1 এর পর ব্লক 2, ব্লক 3, ব্লক 4 এইভাবে কিন্তু আমাদের 50টা ব্লক অ্যালোকেট করে আমরা রাখবো, এরকম একটা হতে পারে। বা হতে পারে লিঙ্কড অ্যালোকেশনে কি হতে পারে যে ব্লক 1 এ রাখলাম, তারপর আমি ধরে নাও ব্লক 5 এ রাখলাম, তাদের মধ্যে একটা লিঙ্ক ক্রিয়েট হবে, একটা এক্সট্রা জায়গা থাকবে যেখানে লিঙ্কটা মেনটেন করবে যে ব্লক 1 এর পর কোন ব্লকে আছে, এবং ব্লক 5 এর পর ধরুন আমি ব্লক 7 বা 8 এ রাখলাম, এরকম ভাবে লিঙ্ক ক্রিয়েট হলো। লিঙ্ক লিস্টের মতন আমাদের বেসিক যারা লিঙ্ক লিস্টের আইডিয়া ক্লিয়ার তোমরা বুঝতে পারবে, লিঙ্ক লিস্টের মতন ডেটা, তারপরে লাস্ট যে আমাদের এরিয়া থাকবে সেখানে আমরা নেক্সট ব্লকের অ্যাড্রেসটা ধরে রাখবো, এটাকে বলে লিঙ্ক অ্যালোকেশন বলা হয়। আরেকটাকে বলা আইনোড স্ট্রাকচার। আইনোড স্ট্রাকচারে কি হয়, আমাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট ব্লকে, ধরে নাও একটা ধরে নাও ব্লক 1 এ পেয়েছে জায়গা, আমি লিখছি ধরে নাও একটা ব্লক 20 তে পেয়েছে, একটা ব্লক 30 তে পেয়েছে, এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু আমাদের একটা ব্লক বা একটা ফাইল আমরা মেনটেন করি, সবগুলোর জন্য একটা আইনোড বা একটা ফাইল মেনটেন করলাম, সেই ফাইলটার মধ্যে আমরা এইটাই রেখে দিই যে প্রত্যেকটি ব্লকের এবং প্রত্যেকটি ডেটা পোর্শন কোন ব্লকে ম্যাপ করা আছে তার সঙ্গে একটা অ্যাড্রেস এবং তার এন্ট্রিটা কিন্তু আমরা এখানে কোনোভাবে রেখে দিই। মানে ধরো একটা হাইপোথেটিক্যাল বললাম যে আমাদের ফার্স্ট ব্লকটা রয়েছে এই, মানে ফার্স্ট ব্লক বলবো না, এই ডেটাটা রয়েছে এই ব্লকে, এই ডেটাটা এই ব্লকে, এরকম ভাবে একটা আইনোড স্ট্রাকচার মেনটেন করে রাখি, ঠিক আছে, বা এটাকে বলে আইনোড ফাইল বলতে পারি, যে যেটা কিনা কোনো একটি ব্লকে ধরুন আমি ব্লক নাম্বার 4 এ আমি রেখে দিয়েছি এই আইনোড ফাইলটাকে। তাহলে প্রথমে আমরা এই আইনোড ফাইলে গিয়ে দেখবো যে আমাদের ডেটাগুলো কোন কোন ব্লকে পড়ে রয়েছে। এরকম 3 ধরনের কিন্তু অ্যালোকেশন হতে পারে। তো আমি হাইপোথেটিক্যালি অ্যালোকেশন নিয়ে কোনো কথা বলবো না, এটা 3 ধরনের, এটা অপারেটিং সিস্টেমের কাজ, যেভাবেই অ্যালোকেট করুক না কেন আমি বেসিক্যালি বোঝানোর জন্য একটা আইডিয়া নিচ্ছি যে কন্টিগুয়াস অ্যালোকেশনই করেছে, মানে আমার যে 50টা ব্লক কন্টিগুয়াস অ্যালোকেশন করে আমাদের প্রত্যেকটি 25টি ব্লকে ব্লক 1 থেকে ব্লক 50 এর মধ্যে কোনোভাবে আমার রয়েছে। এইবার যে প্রশ্নটা আর্কিটেকচারটা যেটা বোঝাবো আমি এখানে, ধরে নাও আমাদের একটা কোয়ারি লেখা রয়েছে যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়্যার রোল নাম্বার ইজ ইকুয়াল টু 101। ভালো করে বুঝো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট মানে ধরে নাও আমাদের এই টেবিলের মধ্যে রোল নাম্বার বলে একটা রো মানে কলম আছে, তো আমি এই কোয়ারিটাকে চালাতে চাই যে আমাদের পুরো ডিটেলস দেখতে চাই আমার যার রোল নাম্বার 101। এটা কোয়ারিটা আমরা ডেটাবেসে আমরা যেরকম আমরা কোয়ারি করি, অলরেডি আমি কোয়ারি কিভাবে প্র্যাকটিক্যালি করি এগুলো সব আমরা দেখে এসেছি আগের লেকচারসগুলোতে। তো যখন এটা লিখি তখন অ্যাকচুয়ালি কি হয় সেটারই আমি আইডিয়াটা বলবো। তো অবভিয়াসলি এই কোয়ারিটা কোথায় যায়, সিপিইউর কাছে যায়, কারণ এক্সিকিউশন কে করবে, সিপিইউ করবে। এবার সিপিইউ কি করে করবে, 101, তাহলে রোল নাম্বার 101 কোথায় আছে দেখো, অ্যাকচুয়ালি এটা র্যাম আমার দেখতে পাচ্ছ এখানে আপাতত খালি দেখাচ্ছি। এবার হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে 50টা ব্লকের এটাকে আমার এই টেবিলটাকে ভাগ করে রাখা আছে। এইবার অ্যাকচুয়ালি কি হয় আমাদের এখান থেকে যখন এই কোয়ারিটা ফায়ারিং হয়, র্যাম অবভিয়াসলি আমরা সার্চিং কোথায় করি, হার্ড ডিস্কে নিশ্চয়ই সার্চিং করি না, কেন হার্ড ডিস্কের যে স্পিড, এগুলো বেসিক কনসেপ্ট, হার্ড ডিস্কের যে ওয়ার্কিং স্পিড আর সিপিইউর ওয়ার্কিং স্পিড কিন্তু সেম না, এটা আমরা জেনুইনলি জানি যে আমরা এই জন্য র্যাম ইউজ করি, যে হার্ড ডিস্ক থেকে ডেটা প্রথমে কোথায় আসে, আমাদের র্যামে আসে। এটুকু এটা ক্লিয়ার করে নাও যে হার্ড ডিস্কের যে ব্লক সাইজ আর আমাদের র্যামও কিন্তু একটা সার্টেন পেজেসে ভাগ হয়, এগুলো কিন্তু অপারেটিং সিস্টেমের বেসিক গল্প, জাস্ট আমি লিঙ্ক আপ করাচ্ছি জিনিসটাকে। তা আমরা কি হয় এই এক একটা ব্লক প্রথমে উঠে আমাদের সিপিইউর র্যামের মধ্যে এক একটা ব্লক উঠে আমাদের এক একটা পেজ, এটা সবসময় আমরা ধরে নিই যে ব্লক সাইজ অফ তোমাদের হার্ড ডিস্ক ইজ ইকুয়াল টু দ্য পেজ সাইজ। এটা বিএস ইকুয়াল পিএস মানে হচ্ছে ব্লক সাইজ of a hard disk is equal to the page size of a RAM। তাহলে এক একটা ব্লককে তুলে আমি র্যামের মধ্যে নিয়ে আসি, তারপর আমরা র্যামে সার্চিং করি যে 101 রেকর্ডটা আছে কিনা, যদি থাকে সেটা সিপিইউর কাছে চলে আসে, সিপিইউ ডিসপ্লে করে দেয়, আর যদি না আসে তাহলে আমাদের কি হবে, এই ব্লকটাকে আবার আমরা সেই আমাদের হার্ড ডিস্কে রেখে আমরা সেকেন্ড ব্লকটাকে নিয়ে আসি, বুঝতে পেরেছি। এবার ধরো না ব্লক 2 সেটা আমরা একই জায়গায় রাখতে পারি বা উপরে অন্য যদি রিপ্লেস করি, যেটা পেজ রিপ্লেসমেন্ট কনসেপ্ট, যেটা অপারেটিং সিস্টেমে দেখেছো তোমরা, যে আমরা হয়তো একই র্যামের একই পেজের মধ্যে মাল্টিপল ব্লক আনতে পারি, একটাকে দেখলাম না হলে আবার পাঠিয়ে আরেকটাকে নিয়ে আসবো, ওটাকে সার্চ করবো, যদি না পাই আবার আরেকটাকে নিয়ে আসবো, এইভাবে কিন্তু আর্কিটেকচারটা ডেভেলপ, যেখানে পাওয়া যাবে সেই হিসাবে তোমার কিন্তু আউটপুট চলে আসবে। এই যে বললাম না যে আমরা 140 কোটি রেকর্ড সার্চ করবো, তো 140 কোটি রেকর্ড কোনদিন একটা ব্লকে থাকবে না, এটা কিন্তু আমাদের মাল্টিপল ব্লকসে ধরে নাও 140 কোটি পার রেকর্ডের টোটাল সাইজ অফ ফাইল ধরে নাও তোমার, আমি যেটা হাইপোথেটিক্যালি বললাম ধরে নাও 5 GB ধরে নাও, তা আমাদের ব্লকের সাইজ এত, যেটা ডিভাইড করে এতগুলো ব্লক আছে, প্রত্যেকটা ব্লককে নিয়ে আসতে হবে আমাদের র্যামে, নিয়ে এসে আমাদের সার্চ করতে হবে। অ্যাকচুয়ালি আমরা যখন সার্চিং করি আমরা ব্লক ওয়াইজ আমরা টাইমটা মেটার করি, কেন কি একটা ব্লকের মধ্যে কিন্তু আমাদের খুবই ফিক্সড নাম্বার অফ ডেটা থাকে, আমরা ব্লকের মধ্যে সার্চ করার টাইমটা কিন্তু আমাদের
অত বেশি হলেও হয় না, এটা সিম্পল কথাই বলি। ব্লকের মধ্যে যে আমাদের সার্চ করতে এটা খুব লিমিটেড অ্যামাউন্ট, কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ডেটা রয়েছে। ধরুন একটা ব্লকের মধ্যে আমি এটা পরবর্তীকালে নিউমেরিক্যালি পড়াবো, দেখাবো, চিন্তা নেই। ধরুন আমি বললাম এই একটা যে ব্লক 50টি ব্লকের মধ্যে এক একটি ব্লকে ধরে না হাইপোথেটিক্যালি যদি আমি একটা আইডিয়া বলি এখান থেকে, যেহেতু আমি এখানে বলিনি যে এক একটা রেকর্ডের কত সাইজ বলিনি, তার জাস্ট আমি হাইপোথেটিক্যাল বললাম যে আমাদের এক একটা ব্লকে যেহেতু 2 MB ব্লক হয়, ধরে না আমাদের 200 খানা কোনো রেকর্ড আছে, একটা হাইপোথেটিক্যাল কথা বলবো, সেটা পরবর্তীকালে ম্যাথামেটিকেও দেখাবো, চিন্তা নেই। যে 200 খানা কোনো আমাদের রেকর্ড কিন্তু আছে, তো 200 খানা রেকর্ড সার্চ করতে খুব একটা বেশি লাগবে না। সেম ফর লুপ লেখো ফর i ইকুয়াল টু 1 i লেস দেন 200 i প্লাস প্লাস, সেকেন্ডে হয়ে যাবে। আমাদের প্রসেসর সেরকমই ফাস্ট যে 200 খানা রেকর্ড আমাদের এমনি সার্চ করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। লিনিয়ার সার্চ দেখো কি বাইনারি সার্চ দেখো, ডাজন্ট ম্যাটার। কিন্তু আমাদের মেইন প্রশ্ন হয়ে যায় যে এতগুলো যে ব্লক সোয়াপিং হচ্ছে, ঠিক আছে, মেইন এখান থেকে একটা গল্প চলে আসে, পরবর্তীকালে বলবো, এটাকে বলে আইও কস্ট বলা হয়। আইও কস্ট, এখান থেকে আইডিয়াগুলো আমরা ক্লিয়ার নিচ্ছি, এটাকে বলা আইও কস্ট। এই যে কতগুলো ব্লক আমাদের হার্ড ডিস্ক থেকে র্যামে আসছে, র্যাম থেকে আবার হার্ড ডিস্কে ফেরত দিয়ে আবার পরেরটা আসছে, এই যে জিনিসটা, যে ব্লক আসা, এক একটা ব্লক আসা যাওয়া এই করতে যে সময়টা খরচা হচ্ছে, এটাকে বলা হয় আইও কস্ট কিন্তু আমরা বলি, ঠিক আছে। এটা আমরা হয়তো খুব আইডিয়া, যারা ওএস ভালো করে পড়ে এসছো এই আইডিয়া পাবে, যেটাকে বলা হয় ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট, যেখানে একটা গল্প করেছিলাম পেজ ফল্ট হলে কি হয়, র্যাপিড পেজ ফল্ট হলে কি কনসেপ্টটা কি হয়, এই আইডিয়াস গুলো কিন্তু আমরা ওএস এ কিন্তু অলরেডি আমরা এটা যারা পড়াশোনা করেছো জানো, নাহলে প্লে লিস্ট আমার আছে ওএস এর, ওখান থেকেও তোমরা আইডিয়াগুলো পেতে পারো, গল্পগুলো ওখান থেকেও ক্লিয়ার চাইলে করতে পারো। তো সেই সূত্রে একটা আইডিয়া পেয়ে গেলাম যে আমরা পরবর্তীকালে এটাই আমরা ভাবতে হবে যে আইও কস্ট বা এই যে আমাদের ইনপুট আউটপুট কস্ট যে র্যামে আনছি, তো এটা কিরকম সময় লাগছে, গল্পটা এই আইডিয়াগুলো এখান থেকে একটা আর্কিটেকচার থেকে আমরা ক্লিয়ার করলাম যে অ্যাকচুয়াল কাজটা কি করে হয় আমাদের। যে আমরা যখনই কোনো কোয়ারি ফায়ারিং করি, ডেটাবেস থেকে একটা ব্লক আমার কোথায় আসে, র্যামের মধ্যে আসে, তার মধ্যে সার্চিং হয়, যদি না পাওয়া যায় আবার ঘুরিয়ে কোথায় চলে যায়, আবার ডেটাবেসে চলে যায়, আবার আমার মানে হার্ড ডিস্ক থেকে আবার আরেকটা ব্লক আসে, আবার তার মধ্যে সার্চিং হয়। তো ওই যে একটা ব্লকের সার্চিং টাইমটা আমাদের কনস্ট্যান্ট টাইম, যেই জন্য আমরা ওর মধ্যে কোনো কথা বলি না, ওটা ফিক্স নাম্বার অফ রেকর্ড থাকে ওর মধ্যে। তো ওই জন্য আমরা সেরকম ভাবে কিছু সেই ব্যাপারটাকে নিয়ে কোনো অত মাথামাতি করি না, কিন্তু মেইনলি ডিসকাস করি যে আমাদের কতগুলো ব্লককে আমাদের নিয়ে আসতে হলো, হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট সিনারিও। 50টা ব্লক নিয়ে আসতে গেলে অনেক সময় লাগবে, আমরা এই ব্লক হিসাবে কিন্তু আমরা পুরো এই টাইমটাকে অ্যাজাম্পশন করে কিন্তু কাজগুলোকে আমরা করি। তো এই ছিল বেসিক আইডিয়া, ফাইল স্ট্রাকচারের আইডিয়া কেন দরকার, কিভাবে তার আর্কিটেকচার বিল্ড আপ হয়েছে, এই আইডিয়াগুলো আমি এই লেকচারে ক্লিয়ার করলাম। পরবর্তী লেকচার থেকে আমরা এর ডিটেলস কনসেপ্টগুলো থেকে এক এক করে আমরা এগিয়ে যাব। আশা করি তোমাদের কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।